শ্রাবণের কাছে ক্ষমা চেয়ে নতুন রূপে ঘোষবাড়িতে ফিরল মৃত্তিকা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্রাবণ দাদুর কাছে প্রশ্ন করে কেন শ্রাবণকে মিথ্যে কথা বলে বাড়ির সবাইকে মিথ্যে বলে দাদু গেছিল গঙ্গার ঘাটে শ্রাদ্ধ করতে। তখনই দাদু এই প্রশ্নের কি উত্তর দেবে বুঝে উঠতে পারে না। বাসুদেব আঙ্কেল বলে, শ্রাবণ, কি দরকার এসব জানার? এসব তোমাকে জানতে হবে না। শ্রাবণ বলে, কেন বাসুদেব আঙ্কেল? আমি যদি এই সত্যি কথাটা না জানতে পারি তাহলে আমি ঘোষবাড়িকে একই সূত্রে কি করে বাঁধবো, তাই না? দাদু বলে, তুমি গঙ্গার ঘাটে কি করতে গেছিলে নাথবউ? শ্রাবণ বলে, আমার গানের রেকর্ডিংয়ের জন্য আমি ওখানে গেছিলাম, আর ওখানে গিয়েই আমি এত বড় সত্যি কথাটা জানতে পারলাম যে তুমি আমাদের সবাইকে মিথ্যে বলে ওখানে নিয়ে গেছো। কেন দাদু, কেন করলে এমনটা? বলো না। আর তখন দাদু কি উত্তর দেবে কিছুই বুঝে উঠতে পারছিল না, কারণ সত্যি দাদুর কাছে কোনো উত্তর নেই। এরপর দাদু বলে, শ্রাবণ, এসব তোমাকে জানতে হবে না। শ্রাবণ বলে, শিব কে? তুমি কেনই বা শিবের শ্রাদ্ধ করতে গেছিলে বলো? দাদু চমকে যায় আর বলে, তুমি এই নামটা কোথা থেকে শুনলে? শ্রাবণ বলে, আমি যেখান থেকেই শুনে থাকি না কেন, আসল কথাটা বলো না। কেন চুপ করে যাচ্ছ, কিসের জন্য? দাদু তখন বলে, কি কথা বলবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। শ্রাবণ বলে, ওই যে যেটা তোমাকে বলতে বললাম, বলো দাদু, প্লিজ বলো। দাদু তখন বলে, বললাম না নাথ বৌমা, সমস্ত কথা তোমাকে জানতে হবে না। এর মধ্যেই শ্রাবণের মনটাও ভীষণ খারাপ হয়ে যায় আর ভাবে, দাদু আমাকে নাই বলতে পারে, কিন্তু আমি এই সত্যি কথাটা জানার জন্য চেষ্টা করবই, যেভাবেই হোক না কেন। এর মধ্যেই দাদু তখন শ্রাবণকে দায়িত্ব দেয় অনেক কিছু আর বলে, তুমি নিশ্চয়ই ঋষিকার কথা শুনেছ। ঋষিকা অমরেশ আর রানুর মেয়ে। ওরা অনেক দিন বিদেশে ছিল, এবারে ফিরবে। বিদেশেই একটা কলেজে অনুভবের সাথে ওর ভালোবাসা হয়, আর সেখান থেকেই ওদের সম্পর্ক বিয়ে পর্যন্ত করাচ্ছে। সামনের সপ্তাহতেই কিন্তু ও আসতে চলেছে, আর তারপরে ওর বিয়েটা দিতে হবে। তুমি আমার কথা বুঝতে পারছো তো নাথবউ? তখন শ্রাবণ বলে, হ্যাঁ দাদু, সবটাই বুঝতে পারছি। দাদু তখন বলে, বাহ, তাহলে তো আর তোমাকে বুঝিয়ে বলার কোনো দরকার নেই। আমি চাই আমার নাতনির বিয়ের সমস্ত ব্যবস্থা তুমি করো। এরপরই শ্রাবণ বলে, নিশ্চয়ই করব, কেন করব না? কিন্তু আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পেলাম না দাদু। দাদু তখন বলে, জীবনের সব প্রশ্নের উত্তর কি পাওয়া যায় নাথবউ? পাওয়া যায় না, তোমাকেও এ সমস্ত কিছু জানতে হবে না। তখন বাসুদেব আঙ্কেল বলে, শ্রাবণ, কি বলো তো, অনেক সময় না কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যায়, তাই আমার মতে গর্ত না খোঁচানোই ভালো। শ্রাবণ বলে, যদি সত্যিটা না জানি গর্তটা বন্ধ করব কি করে? আমার কাছে এটাই সত্যি। তখনই বাসুদেব আঙ্কেল আর কোনো কথা বলতে পারে না। এর মধ্যেই দাদু তখন বলে, যাও রাত বৌমা, তোমাকে যেই দায়িত্বটা দিলাম সেটা মন দিয়ে পালন করো, তারপরে সমস্ত কিছুর হিসাব করবে। এর মধ্যেই শ্রাবণ আর ওম দুজন মিলেই চলে গেছে থানায়। সেখানে গিয়ে অফিসারের সাথে কথা বলতে থাকে। বাকি যে সমস্ত নিয়মকানুনগুলো আছে সেগুলো বলে দিচ্ছে করার জন্য। আর ওম তখন বলে, আচ্ছা শ্রাবণ, তুমি সব জেনে শুনে কেন তুমি ওই ম্যাডামকে এখান থেকে ছাড়াচ্ছ, কিসের জন্য? শ্রাবণ তখন বলে, দেখুন মিস্টার ঘোষ, নতুন মার রাগ শুধুমাত্র আমার ওপরে। আমার যাই ক্ষতি হোক না কেন, আমি চাই না একটা মেয়েকে তার মায়ের কাছ থেকে আলাদা রাখতে। সব থেকে বড় কথা হচ্ছে সানায়া কষ্ট পাচ্ছে। ও আমাকে বলতে পারছে না ঠিকই, কিন্তু আমি তো বুঝতে পারছি ওর কষ্টটা। তাই আমি আর নতুন মাকে এখানে রাখতে চাই না। নতুন মাকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাই। ওম তখন বলে, তুমি সব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছ তো? হতে পারে মাস্কম্যান অন্য কেউ, কিন্তু ম্যাডামের ঘর থেকে তো 10 লক্ষ টাকা পাওয়া গেছিল। শ্রাবণ বলে, জানি না, তবে ঠিক সত্যিটা বার করতে পারবো। এরপরেই মৃত্তিকা চলে এসেছে আর বলে, কি ব্যাপার অফিসার, আমাকে এখানে নিয়ে আসা হলো কেন? অফিসার বলে, আপনার তো ছুটি হয়ে গেল, তার জন্যই। তখনই মৃত্তিকা বলে, শ্রাবণ, তুমি আমাকে ছাড়াচ্ছ কেন? শ্রাবণ বলে, দেখুন নতুন মা, আপনি অনেক অন্যায় করতেই পারেন, আপনি আমাকে মারতেও পারেন, আমি চাই আপনি আপনি আমাকে শেষও করে দিন, কিন্তু সানায়া অনেক কষ্ট পাচ্ছে, বাড়ির অনেক মানুষ আপনাকে না দেখতে পেয়ে কষ্ট পাচ্ছে, তাই আমার মনে হলো আপনাকে ছাড়ানোটা দরকার। হতেই পারে মাস্কম্যান অন্য কেউ, কিন্তু 10 লক্ষ টাকা তো আপনি চুরি করেছেন, সেটা তো অস্বীকার করা যায় না। এরপর মৃত্তিকা শ্রাবণকে মারতে গেলে শ্রাবণ তখন বলে, তারা নতুন মা এখনই শুরু করে দিলেন? এখনও তো বাড়ি পর্যন্তও যাননি, তার মধ্যেই এই সব? ভুলে যাবেন না, আমি যখন ছাড়াতেও পারি, আমি আপনাকে জেলে ঢোকাতেও পারি।
আপনাকে নিজের ব্যবহারটাকে নিজেকে সামলাতে হবে, তাহলেই আপনাকে নিয়ে আমি ঘোষ বাড়িতে যাব। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। তখনই ওম বলে, ম্যাডাম একটু সামলে চলুন, বুঝেছেন? এমন কোনো ভুল করবেন না যেটায় খারাপ কিছু ঘটে। অন্যদিকে দেখা যায় যে কথা বলতে থাকে মল্লারের মায়ের সাথে, মানে বসুধার সাথে বসুমতী, অর্থাৎ বসুমতী হলো বসুধার বোন। বসুমতী বলে, দিদি অনেকদিন পর তোকে দেখে মনটা খুব ভালো হয়ে গেল। এরপর মল্লার এসে বলে, মাসি কেমন আছো? মাসি তখন বলে, শিব, আরে বাবা ভালো থাকতে পারি তোকে না দেখলে? তখনই বসুধা বলে, বসুমতী তুই ওকে শিব বলে রাখিস না, ওর নাম তো মল্লার। বসুমতী বলে, আচ্ছা দিদি, কারোর নাম পাল্টে দিলেই কি সেই মানুষটা পরিবর্তন হয়ে যায়? হয় না তো। এরপরেই বসুধা বলে, তুই ওকে বোঝা, ও যেই প্রতিশোধের আগুনে মেতে উঠেছে, সেই প্রতিশোধের আগুনে কিন্তু আমরাও জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। বসুমতী বলে, কোনো প্রশ্নই আসে না। কেন বলতো ওকে বারণ করব? কিসের জন্য? ওই ব্রজমোহন ঘোষ শিবের কথা, তোর কথা একবারও ভেবেছিল? যেই অন্যায়টা ওরা তোদের সাথে করেছে, তোরাও করবি। তুই যদি না করতে পারিস তোর ছেলে করবে, শিব করবে, তাই তো শিব? শিব তখন আর কোনো কথা বলতে পারে না। এর মধ্যেই দেখা যায় যে বাড়িতে সবাই মিলে কথা বলতে থাকে, হই হুল্লোড় করতে থাকে। দাদু আফসোস করে রোহিণীর জন্য। রোহিণী নিজে নিজেই বিয়ের সিদ্ধান্ত নিল, বিয়েও করলো, আবার নিজের ইচ্ছাতেই বিয়ে ভাঙলো। এরপরে ওর জন্য ভালো কিছু অপেক্ষা করছে, সেটাই বলতে থাকে। আর অন্যদিকে বলে, আচ্ছা শ্রাবণকে তো দেখতে পাচ্ছি না, শ্রাবণ কোথায় গেল? এদিকে বসুধার সাথে কথা বলতে থাকে বসুমতী, আর বলে, তুই সমস্ত কিছু ভুলে যেতেই পারিস দিদি, কিন্তু শিব ভুলবে না। এরপর বসুমতী রান্না করতে থাকে, আর তখনই মল্লার বলে, মাসি তুমি আমাকে ডেকেছিলে? তখনই বসুমতী বলে, তুই তো জানিস অনুভব, মানে আমার ছেলে, পরের সপ্তাহতেই ফিরছে। ঘোষ বাড়ির মেয়ের সাথেই কিন্তু ওর বিয়ে ঠিক হচ্ছে, জানিস তো? মল্লার বলে, সবটাই জানি, আমি এটাও জানি ভাই কিন্তু খুব ভালোবাসে ওই মেয়েটাকে, ও কিন্তু এসবের কিছুই জানে না মাসি। মাসি তখন বলে, জানি, ধরে নে আমার এক ছেলের ভালোবাসা আর এক ছেলের প্রতিশোধ মেটানোর জন্য উৎসর্গ করলাম। কথাটা শোনার পরেই মল্লার মাসির কাছে যায় আর বলে, মাসি তুমি ঠিক বলছো তো? মাসি তখন বলে, হ্যাঁ রে মল্লার, আমি সব কিছু ঠিক করেই বলছি। আমি চাই তুই প্রতিশোধ নে, ওরা যে অন্যায়টা তোদের সাথে করেছে। দেখ তোর মা নরম মনের মানুষ, উনি সব কিছু ভুলে যেতেই পারে, কিন্তু তুই তুই তো আজকালকার দিনের ছেলে, তুই কি করে ভুলে যাবি? তোর বুকের মধ্যে যে আগুনটা জ্বলছে সেটা তো আমি জানি খুব ভালো মতন। আমি চাই তুই প্রতিশোধটা নে, তাতে যদি আমার ছেলের সাথে আমার সম্পর্ক খারাপ হয় তো হবে। এরপর আর কোনো কথা বলতে পারে না মল্লার। অন্যদিকে দেখা যায় দাদু তো শ্রাবণের খোঁজ করছে, আর বলতে বলতে শ্রাবণ চলে এসেছে। শ্রাবণকে দেখে দাদু জিজ্ঞেস করে, নাথ বৌমা তুমি কোথায় গেছিলে, তোমাকে দেখতে পাচ্ছিলাম না? তখনই শ্রাবণ বলে, দাদু আমি থানায় গেছিলাম। কথাটা শুনে দাদু চমকে যায় আর বলে, থানায়? থানায় কিসের জন্য? এরপরে ওম নতুন মাকে নিয়ে হাজির হয় নতুন রূপে, যেটা দেখার পর সবাই চমকে যায়। মাথা সিঁথিভর্তি সিঁদুর, মাথায় বড় টিপ, আর পুরো মায়েদের মতন সেজে এসেছে, যেটা দেখার পর বাড়ির সবাই খুব খুশি হয়। অন্যদিকে দেখা যায় যে পরের দিন শ্রাবণের আবারও সেকেন্ড গানের রেকর্ডিং রয়েছে, আর তখনই মল্লারকে জিজ্ঞেস করে, শিবকে মল্লার বাবু? মল্লার তখন বলে, কেন আপনি ব্রজমোহন বাবুকে জিজ্ঞেস করেননি? তখন শ্রাবণ বলে, করেছি, কিন্তু দাদু কোনো উত্তর দেয়নি।